আসসালামু আলাইকুম। মনিউলস অ্যাকাউন্টিং গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন, এই অধ্যায়ে 2 নং সৃজনশীলের সমাধান করব এবং এই সমাধান নিয়ে আলোচনা করব। আমি আমার পূর্ববর্তী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রথম দ্বিতীয় অধ্যায়ের 1 নং সৃজনশীলের সমাধান করেছি এবং বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা 2 নং সৃজনশীল সমাধান করব। তো আমরা প্রথমে 2 নং সৃজনশীলটা পড়ি, লেনদেনগুলো পড়ি। আমাদের লেনদেনগুলো কি রয়েছে এখানে। 2025 সালের জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। জানুয়ারি 1 ব্যবসায়ের মূলধন আনা হলো 75,000 টাকা। 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। জানুয়ারি 7 ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। জানুয়ারি 10 নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। জানুয়ারি 12 মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্যালারি করে বেতন দিলেন 2,000 টাকা। জানুয়ারি 20 সুমনা ট্রেডার্স এর নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। এই তো মোটামুটি আমাদের 6-7টা লেনদেন এখানে দেওয়া আছে। এখান থেকে আমাদের 2 নং প্রশ্নের ক নং সমাধান হচ্ছে, উপযুক্ত তথ্য হতে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমাদেরকে যে সকল ঘটনাগুলো লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা ইতিপূর্বে 1 নং সৃজনশীলের ক নাম্বার অঙ্কেও সেম একই রকম অঙ্ক সমাধান করেছিলাম, যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। সেম খ নাম্বারও আমাদের একই অঙ্ক চেয়েছে। তো এই অঙ্ক করতে গেলে প্রথমে আমাদেরকে লেনদেন, আমরা জানি লেনদেন কাকে বলে, যে সকল ঘটনা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেই সকল ঘটনাকে লেনদেন বলে। তাহলে এখান থেকে যে সকল ঘটনা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায়নি সেগুলো লেনদেন নয়, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা জানুয়ারি 2 তারিখে দেখতে পেয়েছি 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। যেহেতু আমি একজন ম্যানেজার নিয়োগ দিয়েছি, বা এখানে চয়ন ব্রাদার্স একজন ম্যানেজার নিয়োগ দিয়েছে, নগদ টাকাও যায়নি, কোনো সেবাও পাইনি, সো এটা লেনদেনে আসবে না, এটা লেনদেন না। তারপরে 12 তারিখ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্যালারি করে বেতন দিলেন 2,000 টাকা। এই যে ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছে, এটা মালিকের ব্যক্তিগত অর্থের পরিবর্তন হয়েছে, ব্যবসায় কোনো অর্থের পরিবর্তন হয়নি, তাহলে সেটাও লেনদেন নয়। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। 2 তারিখ এবং 12 তারিখের লেনদেন, এই দুটা লেনদেন ঘটনা লেনদেন নয়, এটাই ক নম্বর অঙ্কে সমাধানে আসবে। তো আমরা তাহলে এখন কিভাবে সমাধান করতে হবে সেখানে যাই। তো প্রথমে আমরা এখানে অধ্যায় 2, তো ক নাম্বার, যে সকল অধ্যায় 2 সৃজনশীল 2 সৃজনশীল নাম 2, যে সকল ঘটনা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করা হলো। তারপর আমরা যথারীতি ছক কাটবো, তারিখ, বিবরণ, টাকা টাকা। এ হচ্ছে আমাদের ক নং অঙ্কের ছক, এভাবে ছক কাটতে হবে। তো যে তারিখগুলো আসবে না আমরা সেই তারিখগুলো তারিখের ঘরে লিখে বিবরণের ঘরে লিখবো। তো 2025 সাল জানুয়ারি 2 তারিখ, জানুয়ারি 2 তারিখে কি বলেছে, 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তো আমরা কি লিখবো, যে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। কত টাকা, 18,000 টাকা। এই যে প্রথম করে লিখে ফেললাম। তারপরে আসতেছে 12 তারিখ, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্যালারি করে বেতন দিলেন 2,000 টাকা। তাহলে 12 তারিখ ব্যক্তিগত তহবিল থেকে
সেলের স্কুলের বেতন প্রদান, বেতন প্রদান 2000 টাকা, 2000 টাকা যোগ করলে হচ্ছে কত? 20,000 টাকা। এ হচ্ছে আমাদের ক নং 2 নং সৃজনশীলের ক এর সমাধান। যে সকল ঘটনা লেনদেন না সেই সকল ঘটনার পরিমাণ আমাদের এইভাবে বের করতে হবে। তো দুই ক আমাদের সমাধান হয়ে গেল। যদি খ নাম্বারে আসি তাহলে খ নাম্বারে কি বলেছে? চেন ব্রাদার্সের লেনদেন গুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। তো আমরা সেম অঙ্ক 1 নম্বরে খতে করেছিলাম কারণ সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা, সেম এখনো আমাকে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করতে বলেছে। আমরা জানি আমাদের যে হিসাব সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে a সমান সমান l প্লাস ওই, সেম এই সমীকরণের মাধ্যমে আমাদের এটা প্রকাশ করতে বা ব্যাখ্যা করতে হবে। তবে খ নাম্বার অঙ্কে যাই। লেনদেন গুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। লেনদেন গুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। ব্যাখ্যা করা হলো, লিখে আমরা ঘর টানবো। তো এখানে তারিখ লেনদেন কিনা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা। তারিখ লেনদেন কি না সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা। সমীকরণ পদ্ধতিতে এ হচ্ছে আমাদের সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যার ছক। তারিখ লেনদেন কিনা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। তো দেখি আমাদের 1 তারিখে কি বলছেন? ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। যেহেতু ব্যবসায় মূলধন এনেছে তাই এটা ব্যবসা আর্থিক পরিবর্তন ঘটেছে, তাহলে এটা লেনদেন হবে। তো 2025 জানুয়ারি 1 লিখবো লেনদেন। তাহলে আমরা এখানে কি ব্যাখ্যা লিখবো? যে ব্যবসায় মূলধন আনার ফলে হিসাব সমীকরণের ব্যবসায়ে মূলধন আনার ফলে সম্পদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে, তাই এটি লেনদেন। এইভাবে আমাদের ব্যাখ্যা। সমীকরণ পদ্ধতি যেহেতু বলেছে তো আমরা জানি আমাদের সমীকরণ হচ্ছে a সমান l প্লাস ওই। তাহলে এখানে নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে, তাহলে এটি লেনদেন। তাই এটি লেনদেন। 2 তারিখ যেহেতু লেনদেন নয় এটা আমরা লিখবো না, যেহেতু লেনদেন নয় তাহলে লেনদেন আমাকে যেটা লেনদেন নয় সেটা এখানে লিখতে হবে না বা আনতে হবে না। তো 7 তারিখে বলেছে ধারে পণ্য বিক্রি হয়। ধারে পণ্য বিক্রি করেছে, প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গিয়েছে এবং একটা সম্পদের সৃষ্টি হয়েছে। বিক্রি করলে প্রতিষ্ঠানের আয় হয়, এক্ষেত্রে আয় বৃদ্ধি পেয়েছে। এখানে আয়কে আমরা লিখবো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এবং যেহেতু ধারে বিক্রির সাথে হচ্ছে দেনাদারের সম্পর্ক, দেনাদার বৃদ্ধি পাবে, তো এটা একটি লেনদেন। তো এটা লিখতে হবে 7 তারিখ জানুয়ারি 7 লেনদেন। ধারে বিক্রি করার ফলে ধারে পণ্য বিক্রয় করার ফলে সম্পদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব
ওই বৃদ্ধি পেয়েছে, তাই এটি লেনদেন। তো যেহেতু ধারে বিক্রয় করার ফলে আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়, আর সেই আয়টাকে আমরা মালিকানা সত্ত্বে অন্তর্ভুক্ত করি, এর জন্য লিখেছি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এবং দেনাদারের সৃষ্টি হয়, ধারে বিক্রয় করলে দেনাদার, যে কোনো কিছু ধারে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়, আর দেনাদার প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ, তাই এখানে সম্পদকে ডেবিট করতে হবে, সরি সম্পদ হিসাবকে বৃদ্ধি করতে হবে। এই জন্য আমরা এখানে লিখলাম সম্পদ হিসাব বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব হিসাব বৃদ্ধি পেয়েছে। ওকে, তার পরবর্তীতে হচ্ছে 10 তারিখ নগদে মণিহারি ক্রয়। 10 তারিখ, তো নগদে মণিহারি ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে মালিকানা হতো কমে গিয়েছে এবং নগদ টাকা সম্পদ কমে গিয়েছে। যেহেতু সম্পদ চলে গেল, টাকা চলে গেল, যেহেতু আমি তার কাছ থেকে বা চয়ন ব্রাদার্স ক্রয় করেছে, ক্রয় করলে টাকা দিয়েছে, টাকা দিলে টাকা কমে যায়, তাই নগদ বা সম্পদ হ্রাস পেয়েছে। সো এটিও একটি লেনদেন। নগদে মণিহারি ক্রয় করার ফলে নগদে মণিহারি ক্রয় করার ফলে সম্পদ এ হ্রাস ও মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব ও ই হ্রাস পেয়েছে, তাই এটি লেনদেন। তাই এটি লেনদেন। 10 তারিখও শেষ হয়ে গেল। তারপরে বলছে 12 তারিখ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলে স্কুলের বেতন দিলেন। তো আমরা যেহেতু ক নাম্বার নিয়েছি, এই ঘটনাটি লেনদেন নয়, সো এটার সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা দিতে হবে না, যেহেতু লেনদেন নয় তো ব্যাখ্যাও হবে না, লিখতে হবে না। 20 তারিখ সুমনা ট্রেডার্স হতে পাওয়া গেল 20,000 টাকা, তো এটিও লেনদেন। যেহেতু সুমনার কাছ থেকে পাওয়া গিয়েছে, সুমনা আমার জন্য দেনাদার ছিল, সেই জন্য টাকাটা পেয়েছি বা পাওয়া গিয়েছে, তাহলে এখানে দেনাদার কমে যাবে, সম্পদ একটা আরেক নগদ টাকা বেড়ে যাবে, সম্পদ বৃদ্ধি হবে। তো সুমনা ট্রেডার্সের কাছ থেকে সুমনা ট্রেডার্সের কাছ থেকে নগদ টাকা পাওয়ার ফলে সম্পদ এ বৃদ্ধি ও সম্পদ এ হ্রাস পেয়েছে, তাই এটি লেনদেন। তো একজন ব্যক্তির কাছ থেকে কখন টাকা পাওয়া যায়? যখন আমি তার কাছে কোনো সেবা দিয়েছি, টাকাটা পাইনি, বা তার কাছে ধারে কোনো পণ্য বিক্রয় করেছি, টাকাটা পাইনি, হয়তো পরে দিবে, তাহলে সেটা হচ্ছে দেনাদার। তো এই জন্য দেনাদার সম্পদ হ্রাস পেয়েছে এবং নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমাদের খ নাম্বার অঙ্কের হিসাব সমীকরণ পদ্ধতিতে লেনদেনগুলো ব্যাখ্যা। এভাবে আমাদের যদি সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা চায়, তো এইভাবে আমাদের করতে হবে, এভাবে করতে হবে। এই যে এ এল ওই লিখেছি, এগুলো আমাদের সমীকরণের উপাদান, এভাবে আমাদের ব্যাখ্যাগুলো লিখতে হবে, এভাবে আমাদের খ নম্বর অঙ্ক সমাধান করতে হবে। তো গ নম্বর কি বলেছে? চয়ন ব্রাদার্স এর লেনদেন গুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখা, অর্থাৎ এখানে আমাদেরকে হিসাব সমীকরণ করতে বলেছে। আমাদের যে সম্পদ সমাধান দায় প্লাস মালিকানা সত্ত্ব দুই পাশ মিলে যাবে, সেই অঙ্কটা করতে হবে। তো আমরা সেই অঙ্কটা এখন করব।
লেনদেন গুলো দ্বারা হিসাব সমীকরণে উপর প্রভাব নির্ণয়। তো আমাদের এখানে যেহেতু লেনদেন আছে 6টা, তার মধ্যে আমাদের 2টা যাবে না, 2 তারিখ এবং 12 তারিখ, বাকি 1 2 3 4টা লেনদেন দ্বারা আমাদের হিসাব সমীকরণটা তৈরি করতে হবে। তো আমরা প্রথমে ঘরকে কাটি, তারিখ, উদ্বৃত্ত, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে তারিখ, উদ্বৃত্ত, এতে সম্পদ সমান সমান L ইকুয়াল টু দায় প্লাস ও ই মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, তো আমরা জানি আমাদের মালিকানা সত্ত্বের 4টা উপাদান, সেই উপাদান 4টার নাম আমরা এখানে লিখে দিব। মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তো আমরা লিখি মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এই 4টা উপাদান আমরা এখানে লিখে দিলাম। তো এখন আমরা 1 তারিখ থেকে কোন কোন লেনদেনগুলো এখানে আসবে, কি কি বৃদ্ধি পেয়েছে সেগুলো আমরা একটু পড়ি। যেহেতু 1 তারিখে ব্যবসায় মূলধন আনা হলো, ব্যবসায় মূলধন আনার ফলে নগদ টাকা বৃদ্ধি পায়, আর নগদ টাকা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, তো সম্পদ পাশে আমরা একটা নগদের ঘর কাটবো, নগদ। এবং নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করলে বা তার সাথে ব্যবসা অন্য কোনো সম্পদ থাকলে যদি ব্যবসা শুরু করে, সেই ব্যবসা শুরু করার পরে সেটা মূলধন হয়ে যায়, আর মূলধন কোথায় যায়? মালিকানা সত্ত্বে যায়। তাহলে আমাদের মালিকানা সত্ত্বে তো ঘর আছেই, আর ঘর কাটতে হবে না। তারপরে তারিখ হচ্ছে 18, তারিখ হচ্ছে 2, 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটা লেনদেন নয়, তাই এটা হিসাব সমীকরণে কোনো প্রভাব ফেলবে না। তারপর হচ্ছে 7 তারিখ ধারে পণ্য বিক্রয়। তো ধারে পণ্য বিক্রয় করার ফলে এখানে আমাদের কি হয়েছে? একটি সম্পদ সৃষ্টি হয়েছে, সেই সম্পদের নাম কি? দেনাদার। ধারে বিক্রয় করলে সম্পদ সৃষ্টি হয়, সেই সম্পদের নাম কি? দেনাদার। আমরা দেনাদার হিসাবটাও লিখে ফেললাম, দেনাদার। ওকে, তারপরে কি বলেছে? দেনাদার। তাহলে বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়, আর আয় বৃদ্ধি পেলে কি করতে হবে? মালিকানা সত্ত্বে প্লাস করতে হবে। এজন্য মালিকানা সত্ত্বে ঘরে রয়ে গেল, মালিকানা সত্ত্বে ঘরটা আছেই, আর কাটা লাগবে না। নগদে মনিহারি ক্রয়, নগদে মনিহারি ক্রয় করছি, নগদ টাকা কমে যাবে, নগদে ঘর কেটেছি, আর মনিহারি ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করবো, মালিকানা সত্ত্ব ঘর রয়েছে, আর কোনো ঘর কাটতে হবে না। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন দিলেন, এটা লেনদেন নয়, এটা হিসাব সমীকরণে কোনো প্রভাব ফেলবে না। তারপর হচ্ছে সুমনাটা নিকট থেকে পাওয়া গেল, সুমনা আমার জন্য কি ছিল? দেনাদার। এটা আমার কি হয়েছে? দেনাদার কমে গিয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সো আর কোনো ঘর আমাদের কাটতে হবে না। তো আমাদের দায় পাশে কিন্তু কোনো দায় নাই, দায় না থাকলে আমাকে কি করতে হবে? দায়ের একটা ঘর কেটে রেখে দিতে হবে, বা কোনো দায়ের নাম লিখবো না, কারণ আমার ছক যেভাবে অনুসরণ করা দরকার, যেভাবে ছক কাটা দরকার সেভাবে কাটবো। দায় থাকলে দায় ঘরে দায়ের নাম লিখবো, না থাকলে লিখবো না, ঘরটা সেভাবে রেখে দিব। ওকে, তাহলে মূলধন নিয়ে শুরু। মূলধন আনা হলো 75,000 টাকা 2025 সাল জানুয়ারি 1। মূলধন আছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, 75,000 টাকা নগদ টাকা বৃদ্ধি করবো, আর মালিকানা সত্ত্বে 75,000 টাকা বসিয়ে দিব। তো এখন আমরা দাগ টানলাম, উদ্বৃত্ত নামাবো, যেহেতু উদ্বৃত্ত নামানোর মতো যোগ করার মতো কোনো সংখ্যা নাই, তাহলে এখানে যা আছে তাই নামিয়ে রাখবো। সেম এখানেও 75,000 টাকা আমরা নামিয়ে রাখবো। ওকে, তারপরে হচ্ছে 2 তারিখ আসবে না, 7 তারিখ ধারে পণ্য বিক্রয়। ধারে বিক্রয় করার ফলে এখানে আমরা 7 তারিখটা দেই, কি হয়েছে? দেনাদারের সৃষ্টি হয়েছে, সেই দেনাদার আমরা বসিয়ে দিব 50,000 টাকা, এবং বিক্রয় করার ফলে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, সেই আয়টা আমরা মালিকানা সত্ত্বে প্লাস করে দিব। তো এখন যেহেতু উদ্বৃত্ত নামানোর মতো সংখ্যা আছে, আমরা নামিলাম 75 এর 75, 50 এর 50, আর এখানে 75 এর 50 যোগ করলে 1,25,000 টাকা। ওকে, তারপর হচ্ছে 10 তারিখ নগদে মনিহারি ক্রয়। নগদে মনিহারি ক্রয়, দেখেন তাহলে নগদে ক্রয় করেছি, নগদে ক্রয় করার ফলে কি? নগদ টাকা কমে গিয়েছে,
তো নগদ টাকা আমরা কমিয়ে দিব, হচ্ছে কয় তারিখ, 10 তারিখ। নগদ কমবে, কত টাকা দিয়ে কিনেছি, 2200। 2200 টাকা নগদ কমিয়ে দিব। এবং যেহেতু ক্রয় করেছি মনিহারি, মনিহারি ক্রয় করলে প্রতিষ্ঠানের ব্যয় হয়, সকল কিছু ক্রয় করলে কিন্তু প্রতিষ্ঠানের ব্যয় হয় না, কিছু আছে যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, অফিস সরঞ্জাম, অফিস সাপ্লাইজ, এগুলা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, এগুলা ক্রয় করলে কখনো ব্যয় হয় না। ঠিক আছে, তো যেহেতু মনিহারি ক্রয় করেছে, মনিহারি মানে কি, কাগজ কলম খাতা পেন্সিল, এগুলো হচ্ছে মনিহারি। একটা প্রতিষ্ঠানে হিসাব রাখার জন্য খাতা কলম পেন্সিলের প্রয়োজন হয়, তো এই মনিহারি প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, তাই ব্যয়ের মধ্যে অর্থাৎ মালিকানা সূত্র থেকে ব্যয়টা মাইনাস করে দিব। তো 75,000 থেকে 2,000 গেলে থাকে কত, 73, তাহলে 72,800। এখানে 50,000, এখানে হচ্ছে 1,25,000 থেকে 2 গেলে 1,23,000, তাহলে 1,22,800, 1,22,800। তবে লাস্ট এন্ট্রিতে চলে এসেছি। লাস্ট এন্ট্রি কি বলেছে, শেষের এন্ট্রি, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্যালারি স্কুলে বেতন দিলেন, এটা লেনদেন না, হিসাব সমীকরণে কোনো প্রভাব ফেলবে না। 20 তারিখ সুমনের টেরাসের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল, তাহলে যার কাছ থেকে পেয়েছি সেটা আমার দেনাদার, তাহলে দেনাদার কমবে আর নগদ টাকা বাড়বে। সো 20 তারিখ এখানে আমরা দিই, 20 তারিখ নগদ, যেহেতু টাকা পেয়েছি 30,000, তাহলে নগদ টাকা বাড়াই দিলাম আর দেনাদার কমিয়ে দিলাম। এই দুটাতে আমাদের প্রভাব ফেলবে, এই দুটাতে আমরা বসাইলাম। তো এখানে বিয়োগ করি, কত হয়, যোগ করি, তাহলে এখানে হচ্ছে 1,02,800, এখানে হচ্ছে কত, 20,000, আর এখানে 1,22,000, 1,22,800। ওকে, এই ছিল আমাদের সম্পদ এবং মালিকানা সূত্রের পাশ। এখন আমরা দেখি আমাদের দুই পাশ মিলিয়ে কত হয়। এই যে আমরা এখানে সমান সমান দিতে পারি, এখানে আমরা প্লাস দিতে পারি, যেহেতু ঘর রয়েছে দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, যোগ করব। সম্পদ পাশে আমাদের সম্পদ রয়েছে দুটি, সেই দুটি সম্পদ একত্রে যোগ করলে কত টাকা হয় সেটা আমরা লিখব। যোগ করলে কত টাকা হয় সেটা আমরা লিখবো, আর দায় এবং মালিকানা সূত্র যোগ করলে কত হয় সেটাও আমরা লিখবো। তো দেখি আমাদের কত হয়। এখানে আছে 1,02,800, এখানে আছে 20,000, তাহলে যোগ করলে হচ্ছে 1,22,800, 1,22,800। আর এখানে আমার মালিকানা সূত্রের পাশে শুধু একটা অংশ আছে, কি, মালিকানা সূত্রের অংশটা, দায়ের কোনো অংশ বা দায় নাই, সো এখানে যা আছে তাই আমরা বসিয়ে দিব, 1,22,800। অবশ্যই ব্যালেন্স টানবো, এই অঙ্কটা ক্লোজ করার জন্য আমাদের কি করতে হবে, ব্যালেন্স টানতেই হবে। যদি আমরা অঙ্কের ব্যালেন্স না টানি সেক্ষেত্রে শিক্ষক চাইলে, যদি আমরা অঙ্কের ব্যালেন্স না টানি সেক্ষেত্রে শিক্ষক চাইলে কেটে দিতে পারে। অবশ্যই আমাদের দুই পাশে ব্যালেন্স টেনে ব্যালেন্সিং ক্লোজ করতে হবে। এই ছিল আমাদের, দেখেন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের দুই পাশে যোগফল মিলে গিয়েছে। এই ছিল আমাদের 2 নং সৃজনশীলের গ নং অঙ্কের সমাধান। এইভাবে আমাদের হিসাব সমীকরণ অঙ্কের সমাধান করতে হবে। তো এই ছিল আমাদের সমাধান। এখন আমাদের এই হিসাব সমীকরণ করতে হলে অবশ্যই কি, সম্পদ এবং দায় চিনতে হবে। তাহলে আমি এখন এই ভিডিওতে কিছু সম্পদ এবং দায়ের নাম লিখে দিচ্ছি, যেগুলো আমাদের কমন, সাধারণত সকল অঙ্কে আমাদের ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলো আমি লিখে দিচ্ছি, সবাই নোট করে রাখবা। সম্পদ, নগদ, তহবিল, দেনাদার। এই দেনাদারে কিন্তু আবার অনেকগুলো নাম রয়েছে, আমি পাশাপাশি সেই দেনাদারের নামগুলো লিখে দিচ্ছি। দেনাদার অথবা প্রাপ্য হিসাব, অথবা বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের। এই তিনটা হচ্ছে দেনাদার, যে কথা, প্রাপ্য হিসাব সেই কথা, বিক্রয় খতিয়ানের জেরও একই কথা। দেনাদার, তারপরে হচ্ছে ব্যাংক জমা, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা,
অগ্রিম ব্যয়, যে কোনো ব্যয় সেটা যদি আমি অগ্রিম করে ফেলি, যেহেতু সময় শেষ হওয়ার আগে যদি আমি ব্যয়টা পরিশোধ করি, সেটা আমার জন্য সম্পদ। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, অফিস সাপ্লাই ইত্যাদি। আরো অনেক সম্পদ রয়েছে। সাধারণত এই সম্পদগুলা আমাদের হিসাব সমীকরণ করতে গেলে মূলত সাধারণত যে অঙ্ক মানে সম্পদগুলা বারবার আসে, এই সম্পদগুলা বারবার আসে। তো দায়গুলো, কিছু দায় আছে, আমরা দায়গুলো শিখে রাখি। দায়গুলো হচ্ছে পাওনাদার অথবা প্রদেয় হিসাব অথবা ক্রয় খতিয়ানের জেল, ক্রয় খতিয়ানের জেল। এই একটা দায়ের ভিন্ন নাম থাকতে পারে, একটা দায়ের তিনটা নাম রয়েছে, পাওনাদার, প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জেল। তিনটাই দিয়ে দিলাম, যে কোনো ভাবে আসতে পারে। তিনটা কেন দিলাম, হয়তো এখন আমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য লাগবে না, কিন্তু যখন আমরা রেওয়ানির অধ্যায়টা করবো তখন তিনটা নামে আমাদের জেনে রাখা প্রয়োজন, জেনে রাখলে ভালো। তারপর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, তারপর হচ্ছে বকেয়া, বকেয়া ব্যয়, বকেয়া ব্যয়। এই আসলে মূলত এই দুই তিনটি নাম মনে রাখলে আপাতত আমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আরো সম্পদ এবং ব্যয় বিস্তারিত আলোচনা করবো। যখন আমরা পঞ্চম অধ্যায়ে যাবো, ষষ্ঠ অধ্যায়ে যাবো, আমরা সপ্তম অধ্যায়ে যাবো, অষ্টম অধ্যায়ে যাবো, আস্তে যখন আমরা সামনের অধ্যায়গুলিতে যাবো, তখন আমরা আরো বিস্তারিত সম্পদ এবং ব্যয়ের আলোচনা করবো। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।